এই ছোট লোক, তোর সাহস হলো কেমন করে আমার শরীরে হাত দেওয়ার? জানিস আমি কে? সরি ম্যাম, আমি ইচ্ছে করে কিছু। ইচ্ছে করে মানে? এই ছোট লোক, আমি নিজের চোখে দেখেছি তোর হাত আমার বুকের উপর লেগেছে। মেয়েদের দেখলে এই লুচুগিরি করতে ইচ্ছে করে, তাই না? আপনি আমায় ভুল ভাবছেন, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি সিট থেকে উঠতে গিয়ে আপনার সাথে আমার লেগে গেছে। শাট আপ! তোদের মতো ছেলেদের কারণে পাবলিক ট্রান্সপোর্টে কোথাও যাওয়া যায় না। রাস্কেল! এক হাত নিচের গালের উপর দিয়ে মাথাটা নিচু করে ফেলে অয়ন। অধরা অয়নের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরার রাগটা এখনো কমেনি। অধরা নিজের অফিসে যাবে বলে বাড়ি থেকে বের হয়। মাঝপথে এসে অধরার গাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়িটা নষ্ট হয়ে গেছে দেখে অধরা পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাসে করে অফিসের দিকে রওনা দিল। অধরা যেই সিটে বসেছে ঠিক তার পাশের সিটে অয়ন এসে বসেছে। বাস আচমকা ব্রেক কষতেই অয়নের হাত ভুল করে অধরার বুকের উপর লেগে যায়। তারপর যেটা হবার ছিল সেটাই হলো। অধরা অয়নের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, পাবলিক ট্রান্সপোর্ট দেখে বেঁচে গেছিস। অন্য কোথাও এমন কাজ করলে না কি যে করতাম আল্লাহ জানে। অধরা কথাটা শেষ করতেই বাস থেকে নেমে পড়ল। রাগে ফুঁসছে অধরা। সকাল সকাল এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে তার, সেটা যেন অধরা আশাও করতে পারেনি। অধরা নিজের অফিসে এসে সোজা চলে যায় কেবিনে। এই অফিসের নতুন সিইও হচ্ছে অধরা চৌধুরী। এই কোম্পানিটা অধরার বাবার। আজ থেকে এই কোম্পানি অধরা নিজেই দেখবে। অয়ন সকাল সকাল এমনভাবে অপমানিত হয়ে অফিসে এসে নিজের ডেস্কে বসে মন মরা হয়ে কাজ করতে লাগলো। অয়নকে মন মরা হয়ে কাজ করতে দেখে ফেলে অয়নের কলিগ লামিয়া। লামিয়া অয়নের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এই যে মিস্টার রায়ন সাহেব, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? না, তেমন কিছু না, এমনিতেই মনটা খারাপ হয়ে আছে আর কি। না, আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। আপনার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। মনে হচ্ছে অনেক বড় কিছু আপনার সাথে হয়েছে। আসলে কি বলবো, বর্তমানে মেয়েরা কোনো কথা শোনে না। ভুলটা সত্যি ভেবে নিয়ে যাকে তাকে অপমান করে বসে। ও মা, তার মানে আপনার সাথে বুঝি আজ কোনো মেয়ের ঝগড়া হয়েছে? ঝগড়া বলতে তেমন কিছুই হয়তো। অয়নের কথাটা শুনে লামিয়ার মনের ভিতর প্রশ্ন জাগল। লামিয়া ভাবছে কি এমন ঘটনা অয়নের সাথে ঘটল। এই ঘটনাটা না জানা অবধি লামিয়ার মনে শান্তি আসছে না। লামিয়া অয়নকে কিছু বলতে নিতেই আচমকা অয়নের কাছে চলে আসে অফিসের পিয়ন। পিয়ন চাচা এসে অয়নকে বলে, অয়ন বাবা, বড় ম্যাডাম তোমারে তার কেবিনে যাইতে বলছে। বড় ম্যাম মানে কেবিনে তো স্যার থাকার কথা। আজ থেইকা তো স্যার আইব না, ম্যাডাম আইব। ও আচ্ছা, ঠিক আছে চাচা, আপনি যান, আমিও আসছি। অয়ন নিজের ডেস্ক থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে বড় ম্যাম অয়নকে তার কেবিনে ডাকছে কেন? প্রশ্নটা অয়নের মনকে নাড়িয়ে দিচ্ছে। অয়ন খানিকটা অপ্রস্তুত হয়ে বসের কেবিনের সামনে যেতেই চমকে উঠল। অয়ন বসের চেয়ারের দিকে তাকিয়ে চমকে উঠেছে ভীষণ। অয়ন যেন মোটেও আশা করতে পারেনি এমন কিছু সে দেখবে। অয়ন বসের চেয়ারে দেখল সেই বসের রাগী মেয়েটি বসে আছে। অয়ন বসের চেয়ারে দেখল সেই বাসের রাগী মেয়েটি বসে আছে। এই মেয়ের সাথে অয়নের সকালবেলা ঝামেলা হয়ে যায়। অয়ন ভয় ভয় কণ্ঠে বসকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আমি কি আসতে পারি? হুম, আপনাকে আমি নিজেই ডেকেছি, ভেতরে আসুন। জি ম্যাম। ম্যাম, আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। সকালে যে অপ্রত্যাশিত ঘটনাটা ঘটে গিয়েছে ওটার জন্য আমি লজ্জিত। পাবলিক বাসে উঠে মেয়েদের বুকে হাত দেওয়াটা অপ্রত্যাশিত ঘটনা কেমন করে হলো? হ্যাঁ, মানছি সেটা আমার কাছে অপ্রত্যাশিত, তবে আপনার কাছে না, কারণ আপনি জেনে বুঝে করেছেন। না ম্যাম, বিশ্বাস করুন, আমি জেনে বুঝে কিচ্ছু করিনি। আচমকা বাস ব্রেক। শাট আপ মিস্টার! আমি এখানে আপনার বাজে কথা শুনতে আসিনি, কাজের কথা বলুন। ফাইল নাম্বার 18 কি আপনি দিয়েছেন? জি ম্যাম, আমি দিয়েছি, কিন্তু কেন মিস? স্যার তো বলেছে ওটা ঠিক আছে। শাট আপ! এত কথা বলেন কেন? এটি কি কাজ করেছেন দেখুন। অধরা অয়নের ফাইলটা হাতে নিয়ে সজোরে অয়নের মুখের উপর ফাইলটা ছুঁড়ে মারল। ফাইলটা অয়নের মুখের উপর এসে সজোরে আঘাত করল। ফাইলের এক কোণ এসে অয়নের কপালে লেগে যেতেই বেশ খানিকটা জায়গা কেটে যায়।
অয়ন ফাইলটা এক হাতে নিয়ে অন্য হাত নিচের কপালের উপর দিয়ে অধরার দিকে ছলছল চোখে তাকালো। অয়নের কপাল থেকে কিঞ্চিত পরিমাণে রক্ত বের হচ্ছে। অধরা এসব পাত্তা না দিয়ে অয়নকে বলে উঠল, এই ফাইলটা আরও 10-12 বার চেক করে জমা করবেন। কোনো ভুল যদি থাকে তবে আপনার চাকরি গেল। জি ম্যাম, আমি এখনই এটা ঠিক করে দিচ্ছি। কথাটা মাথায় থাকে যেন। অয়ন অধরার কেবিন থেকে মাথা নিচু করে বেরিয়ে আসলো। মাথাটা ঘুরছে অয়নের। অয়ন বেশ ভালো করেই বুঝতে পারছে অধরা তার সাথে এমন আচরণ করছে কেন। অয়ন বার করে সরি বলার পরও কোনো লাভ হয়নি। অধরা অয়নকে সেই ভুল বুঝে অয়নের সাথে রুড বিহেভ করছে। অয়ন নিজের ডেস্কে এসে বসতেই লামিয়া অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এ কি আয়ান সাহেব, আপনার কপালটা ছিঁড়ে গেল কেমন করে? সকালেও তো ঠিক ছিল। না, আসলে একটু লেগে গেছে ফাইলের সাথে, তেমন কিছু না। ফাইলের সাথে এমন করে লেগে যায় নাকি? লেগে যায়। আচ্ছা, কথা পরে বলবো, এখন একটু কাজ করে নেই। ঠিক আছে, করুন কাজ, কিন্তু আমার প্রশ্নটা কিন্তু প্রশ্নই থেকে গেল। লামিয়ার প্রশ্নের কোনো উত্তর অয়নের কাছে নেই। আর অয়ন যদি এখন লামিয়াকে সব সত্যিটা বলে দিতে চায় তবে অয়নের মান সম্মান চলে যাবে। এখানে লামিয়ার কিছুই হবে না। অয়ন মুখ বুজে ফাইল চেক করতে লাগলো। ফাইলটা চেক করে আবারও বসের কেবিনে গিয়ে অয়ন বসকে বলল, ম্যাম, আসবো? হুম, ফাইল চেক করা হয়েছে? জি, এই নিন দেখুন। ফাইলটা না হয় পরে দেখব, কিন্তু আপনার কপালে যে রক্ত শুকিয়ে আছে এটা কেমন করে হলো? জানি না, হয়তো ফাইলের সাথে লেগে এমন হয়ে গেছে। অফিসটা কি আপনার পৈতৃক সম্পত্তি? মানে আমি বুঝতে পারি না, আপনারা সবাইকে অফিসটাকে আড্ডা মহলে পরিণত করে দিয়েছেন। সরি ম্যাম, আমি বুঝতে পারলাম না আপনি কি নিয়ে কথাটা বললেন। আপনার না এই একটাই সমস্যা, আমার কোনো কথার মানেই আপনি বুঝতে পারেন না। আপনাকে বোঝাতে গিয়ে এখন আমায় পাগল হয়ে যেতে হবে। ম্যাম, আপনি একটু ক্লিয়ার করে বললে আমি বুঝতে পারবো। আপনি আর মিস লামিয়া অফিস টাইমে প্রেমালাপ শুরু করে দিয়েছেন কেন? বলি, মাস শেষে মাইনেটা কি এইসব করার জন্য দেওয়া হয়? আপনাদের মতো মাথা মোটা লোকদের জন্য আমাদের অফিসের আজ এই অবস্থা। ম্যাম, সবাই তো কথা বলে, তাছাড়া আমরা তো কাজের বিষয়। শাট আপ! আপনার এত সাহস কেমন করে হয়? আপনি আমার মুখে মুখে তর্ক করছেন। ইচ্ছে করছে এখনই আপনার জিভটা টেনে ছিঁড়ে ফেলি। ম্যাম, আমি জানি আপনি আমার সাথে কেন এমন করছেন, কিন্তু বিশ্বাস করুন, আমি ওই ব্যাপারটার জন্য সরি, আপনি আমায় ক্ষমা। অয়ন কথাটা সম্পূর্ণ বলার পূর্বেই অধরা টেবিলের ওপর থেকে একটা কলমদানি নিচু হাতে নিতে অয়নের দিকে ছুঁড়ে মারে। অসাবধানতাবশত সেই কলমদানিটা এসে অয়নের কপালে এসে লেগে যায়। অয়নের কপালে কলমদানি এসে আঘাত করতেই অয়ন মাথাটা ঘুরে পড়ে যায় ফ্লোরে। অয়ন কখনো এমন আঘাত নিজের মাথায় পায়নি, যার কারণে অয়ন নিজের তার সামলাতে পারে না। অয়ন নিজের তার সামলাতে না পেরে মাটিতে পড়ে গিয়ে কিছু সময়ের জন্য সেন্স হারিয়ে ফেলে। মিনিট 10 পর অয়নের জ্ঞান ফিরল। অয়ন নিজের জ্ঞান ফিরে পেতেই নিজেকে আবিষ্কার করলো বসের কেবিনের সোফার উপর। অয়ন সোফার উপর থেকে উঠে বসে নিজের মাথায় হাত রাখতেই বুঝতে পারল তার মাথায় ব্যান্ডেজ বাঁধা। অয়ন মাথাটা ধরে আশেপাশে তাকাতেই দেখল কেউ নেই। অয়ন আর অপেক্ষা করল না, নিচের ডেস্কে গিয়ে বসে কাজ করতে শুরু করে দিল। লামিয়া অয়নের পাশেই ছিল, তবে অয়নকে কোনো কথাই জিজ্ঞেস করলো না সে। সন্ধ্যার দিকে অয়ন অফিস শেষ করে অফিসের নিচে এসে দাঁড়াতেই লামিয়া এসে অয়নকে উদ্দেশ্য করে বলল, আয়ান সাহেব, আপনাকে তখন আমি কোনো কিছু জিজ্ঞেস করতে পারিনি। বস আপনার সাথে আমাকে কথা বলতে নিষেধ করেছেন। আমি বুঝতে পারছি না উনি এমন কেন করছেন। সেটা তো আমিও জানি না, কি আর করব বলুন। আমাদের সামর্থ্য নেই, ওনাদের দয়াতেই চাকরি করে নিজের পেট চালাই, তাই মুখ বুজে সবটা সহ্য করে নিতে হবে আমাদের। জি, এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন। আমাদের অনুগ্রহ করে বেঁচে থাকতে হবে। আচ্ছা, আপনি বাড়ি চলে যান, আশেপাশে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। কি করছো, বাড়ি যাব? কিছুই বুঝতে পারছি না। আমার বাড়ি তো এখানেই, আপনার যেতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি কেমন করে যাবেন? আমাকে নিয়ে চিন্তা করবেন না, আল্লাহ যখন পা দিয়েছে হেঁটে হেঁটে চলে যেতে পারবো। আপনি সাবধানে যাবেন, ঠিক আছে?
ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। লামিয়া অয়নের থেকে বিদায় নিয়ে চলে যায় নিজের বাড়ির দিকে। অয়নও নিজের মতো করেই রাস্তায় হাঁটতে লাগলো। অন্ধকার তেমন হয়নি, তবে এখনই হয়ে যাবে। রাস্তার পাশে গাড়ির জন্যে অপেক্ষা করলে শুধু শুধু সময় নষ্ট হবে। এর থেকে ভালো হবে যদি অয়ন নিজেই পায়ে হেঁটে চলে যায়। অয়ন হাঁটতে থাকে আর ভাবতে থাকে অথরার এমন ভয়ঙ্কর রূপ থেকে কখন সে মুক্তি পাবে। অথরা যেমন ব্যবহার করছে তার সাথে এমন ব্যবহার করলে অয়ন বেশি দিন এখানে চাকরি করতে পারবে না। অয়নের মাথাটা এখনো ঝিম ধরে আছে। অয়ন ভাবনা বন্ধ করে দিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। অনেক দূর হেঁটে যাবার পর আচমকা অয়নের কানে ভেসে আসে গোঙানির শব্দ। কোনো মেয়ে হয়তো এমন শব্দ করছে। অয়ন রাস্তার আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে দেখলো পুরো রাস্তাটি ফাঁকা আর নীরব। এখানে এমন শব্দ করবে কে, সেটাই অয়ন বুঝতে পারছে না। অয়ন বেশ কিছু সময় ধরে নিজের চোখ বুলিয়ে নিয়ে শব্দটাকে অনুসরণ করে খানিক এগিয়ে যায়। অয়ন আরও একটু এগিয়ে যেতেই চমকে উঠল। অয়ন দেখতে পেল রাস্তার পাশে অধরার গাড়ি পার্ক করা আছে, আর গাড়ি থেকে কয়েক কদম দূরেই কিছু লোক একটা মেয়েকে জোর করছে। এই দৃশ্যটা দেখার পর অয়ন মেয়েটিকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। অয়ন লোকগুলোকে পেছন থেকে ধাক্কা দিতেই একটা লোক অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, এই শালা, চোখে দেখতে পাস না? ধাক্কা দিলি কেন? এই তোরা এখানে কি করছিস? এই মেয়েটাকে নিয়ে এখানে কি করছিস? কি করছি দেখতে পাচ্ছিস না? এই মেয়েকে নিয়ে আমরা মজা করছি। আমাদের বিরক্ত করতে আসিস না। চল কেটে পড়। না রে, আমি তো এখানে কেটে পড়ার জন্য আসিনি। এই মেয়েটাকে নিজ দায়িত্বে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। কি বললি? এই তোরা শুনছিস? এই ছেলে নাকি এই মেয়েকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। তুই কি ভেবেছিস আমরা তোকে আর এই মেয়েকে এখান থেকে এমনি এমনি যেতে দিব? তোরা হয়তো জানিস না আমি কে। এই মেয়েটাকে তো আমি এখান থেকে নিয়েই যাব, দেখি কি হয়। অয়ন কথাটা শেষ করতেই লোকগুলো অধরাকে ছেড়ে দিয়ে অয়নের দিকে তেড়ে আসলো। অয়ন নিজের শরীরে বল দ্বারা কখনোই এই লোকগুলোর সাথে পেরে উঠবে না। তাই অয়ন প্ল্যান করে ফেললো কেমন করে এই লোকগুলোর সাথে মোকাবেলা করতে হবে। অয়ন নিজের প্ল্যান মতো লোকগুলোর থেকে খানিকটা পিছিয়ে গিয়ে একটা রড তুলে নিল। রডটা হাতে তুলে নিয়ে দুম করে একটা লোকের মাথায় সজোরে আঘাত করলো। লোকটার মাথায় আঘাত করতেই লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। অয়নের এমন বেপরোয়া আঘাত করা দেখে লোকগুলো ভয় পেয়ে যায়। অয়ন লোকগুলোকে তাড়া করতেই লোকগুলো নিজেদের জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে গেল। লোকগুলো পালিয়ে যেতেই অয়ন অধরার হাত ধরে অধরাকে ফ্লোর থেকে তুলল। অয়ন অধরাকে নিজের সামনে দাঁড় করাতেই অধরা কান্না করে দিল। অয়ন অধরাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি কান্না করবেন না এমন করে প্লিজ। দেখুন, এখন আর কোনো বিপদ নেই, তবে আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। ওরা আবার আসবে। অয়ন, আপনি আমায় ক্ষমা করে দিবেন। আমি আপনার সাথে অনেক বাজে আচরণ করে ফেলেছি। তারপরও আপনি আমাকে এমন করে সাহায্য করবেন সেটা আমি ভাবতেও পারিনি। দেখুন, ওই দিন যেটা হয়েছে সেটা আমি ইচ্ছে করে করিনি। আর এখানে আপনি ছাড়া অন্য কোনো মেয়ে থাকলেও আমি এটাই করতাম। মেয়েদের সম্মান করি, সর্বদা করে আসছি আর করব। সত্যি আপনাকে নিয়ে আমার মনের ভেতর একটা ভুল ভাবনা ছিল। আপনি আসলেই ভালো একটা মানুষ। এখন এসব কথা বলার সময় না। আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসছি। জি, চলুন। অয়ন অথরাকে নিয়ে দ্রুত এই রাস্তা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। অথরার জামার অনেকটা অংশ ছিঁড়ে গেছে, যেই কারণে অথরার হাতের বেশ কিছু অংশ দেখা যাচ্ছে। অয়ন অথরার দিকে একবার তাকিয়ে নিজের চোখ নামিয়ে নিল। অধরা নিজের হাত জোড়া দিয়ে নিচের বুক ঢেকে রেখে লজ্জা নিবারণের চেষ্টা করছে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, আপনি যদি কিছু মনে না করেন তবে আমার জামাটা আপনি ব্যবহার করতে পারেন। জি, আপনার সমস্যা হবে না তো? হুম হুম, আমার কোনো সমস্যা হবে না, আমি ঠিক আছি। একটা কথা বলবো? আপনি কিছু মনে করবেন না তো? হুম হুম, আমি কিছু মনে করব না, বলুন। আমাকে কি আপনি মন থেকে ক্ষমা করে দিয়েছেন? হুম, আমি ওসব কিছু মনে রাখিনি। তাছাড়া পুরনো কথা মনে রেখে কি কোনো লাভ আছে বলুন? আমি আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আপনি এমন কেন? আমি এমনই।
আচ্ছা, ভালো কথা, আপনার বাড়ি চলে আসছি। এখন আপনি সেফ আছেন। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না, শুধু বলবো আপনি আমার পাশে না থাকলে সত্যিই আমি অসহায় হয়ে পড়তাম, আর এতক্ষণে অনেক খারাপ কিছু হয়তো আমার সাথে হয়ে যেত। আল্লাহ আছে আমাদের পাশে, তাই কোনো খারাপ কিছু হয়তো হতো না। তাই তো আমাকে ঠিক সময় ওখানে নিয়ে গেছে। অয়ন অধরাকে বাড়ি পৌঁছে দিয়ে নিচের বাড়ি চলে আসলো। অধরা অনেকবার অনুরোধ করেছে অয়নকে তার বাড়িতে আসতে, কিন্তু অয়ন চায়নি। অধরা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে খাবার শেষ করে নিল। অতঃপর নিজের রুমে শুয়ে শুয়ে এক ধ্যানে অয়নের কথা চিন্তা করতে থাকলো। অয়নকে নিয়ে সব ভাবনা বদলে গিয়ে এখন তার মনের ভিতর অয়নকে নিয়ে অন্য এক ভাবনা চলে এসেছে। অয়ন এখন অধরাকে নিয়ে নিজের মনের মাঝে ভালো লাগার অনুভূতি অনুভব করছে। অয়ন অধরাকে এক মিনিটেই নিজের করে নিল। অধরার সম্পূর্ণ মনের ভিতর এখন অয়নের বসবাস। সকালবেলা অধরা অফিসে এসে অয়নকে নিজের কেবিনে ডেকে নিল। আজ অধরা একটা নীল শাড়ি পরে এসেছে, যেটা অয়নের খুব ভালো লেগেছে। অয়ন অধরার কেবিনে এসে অধরার দিক থেকে নিজের চোখ ফেরাতে পারছে না। অধরা অয়নকে উদ্দেশ্য করে সরাসরি বলল, অয়ন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন তো। ম্যাম, আপনি এমন করে কথা বলছেন কেন? আপনার যেটা ইচ্ছা হয় বলতে পারেন। আসলে আমি বলতে চাইছি, আমাকে দেখে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। তাছাড়া এই নীল কলারটা আমার ভীষণ প্রিয়। সত্যি? আপনি আমার মন রাখতে গিয়ে কথাটা বলছেন না তো? না ম্যাম, আমি সবসময় সত্যি কথাটাই বলতে চেষ্টা করি। মিথ্যা বলেই বা কী লাভ? হুম। আমাকে বিয়ে করবেন আপনি? আমি আপনাকে পছন্দ করি, বলতে পারেন ভালোবেসে ফেলেছি আপনাকে। গতকাল রাতে আমি একটুও ঘুমাতে পারিনি, সারা রাত ধরে আপনার চিন্তা আমার মাথায় ঘুরেছে। ম্যাম, আপনি আমার সাথে মজা করছেন না তো? মানে আপনি আমার বস আর আমি আপনার স্টাফ। আপনার সাথে আমার কেমনি কি? হুম। আমি আর বস না, আমি এখন আর আজ থেকে অয়নের স্ত্রী। আমাকে আর কখনো বস বলবে না। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি, কেমন? ওই তুমি কোথায় যাও? আমি তোমাকে কিছু বলেছি, সেটার উত্তর দাও আমায়। কি বলেছেন ম্যাম? উফ, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, এবার শুনেছো? তাহলে চলো না আজকে বিয়ে করে ফেলি, তাছাড়া আমিও চাইছি না আর বিলম্ব করতে। সত্যি অয়ন, তুমিও আমায় ভালোবাসো? জি, আমিও আপনাকে অনেক পছন্দ করি, তাও প্রথম দেখাই। "আই লাভ ইউ অয়ন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অধরা কথাটা বলে শেষ করতেই অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। অয়নও অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অফিসের বস থেকে অধরা এখন অয়নের স্ত্রী। স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হয়ে তাদের ভালোবাসাটা সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের চারপাশে এমন অনেক ভালো লোক থাকে, যাদের আমরা ভুল বুঝি অনেক বাজে আচরণ তাদের সাথে করে ফেলি। আমাদের বোঝা উচিত কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ক্ষমা করে দেওয়ার থেকে বড় শান্তি আর কিছু নেই। অয়ন আর অধরার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় এমন করেই ভালোবাসায় আবদ্ধ থাকতে পারে।